আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সলিমপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় ভূমি প্রতিমন্ত্রী, সিটি মেয়র, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিজি, বিজিবি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে মন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না। সন্ত্রাসীদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুটতে দেয়া হবে না। আমরা দায়িত্ব গ্রহণের পর 1 মাসের মধ্যেই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করেছিলাম, কিন্তু ব্যবসায়ীর মাধ্যমে গিয়ে সাধারণ অর্থসজ্জিত হয়ে গুলিগালাজ করার পরে তাদেরকে হুমকি মুক্তি দেওয়া হবে টানা আদায়ের জন্য আমরা বিষয়টা খুব গুরুত্ব সহকারে তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তাদের অভয়ারণ্য আগে। বাংলাদেশে বেশিরভাগ ট্যানারির আন্তর্জাতিক সনদ না থাকায় ইউরোপের পরিবর্তে চীনে চামড়া রপ্তানি করতে হয়, যা দেশটি কিনে নেয় শতকরা 60 থেকে 70 ভাগ কম দামে। চীন এই চামড়া প্রক্রিয়া করে চড়া দামে অন্য দেশে বিক্রি করে। ব্যবসায়ীরা বলছেন, চামড়া খাত থেকে বছরে $12 বিলিয়ন আয় করা সম্ভব, অথচ বর্তমানে আয় হচ্ছে $1 বিলিয়ন কিছু বেশি। এক সময় ছাগলের চামড়া 2 থেকে 250 টাকায় বিক্রি হলেও এখন তা 10 থেকে 15 টাকায় নেমে গেছে। কেউ আবার তা ফেলেও দেয়। এবারের কোরবানির ঈদে এমনটাই ঘটেছে। গরুর চামড়ার দামও অনেক পড়ে গেছে। এই অবস্থায় কাঁচা চামড়া ব্যবসায় আগ্রহ হারাচ্ছেন অনেক ব্যবসায়ী। 10 টাকা 15 টাকা কিনেও এই চামড়াটা বিক্রি করা সম্ভব হয় না, আর নিলেও কেউ নিতে চায় না। কাঠ হ্যান ত্যান কিছু মাল এখানে তো বাছাই করা হবে, তো 100 মালের ভিতরে 20টা মাল নেয়, বাদ বাকি মালগুলো ফেলে দেয়। দেশের পোশাক শিল্পের প্রধান কাঁচামাল তুলা বিদেশ থেকে আমদানি করতে হয়, কিন্তু চামড়া শিল্পের কাঁচামাল দেশেই পাওয়া যায়। এর গুণগত মানও বেশ ভালো, কিন্তু পোশাক শিল্পের মতো চামড়া শিল্প দাঁড়াতে পারেনি। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয় $48.29 বিলিয়ন, আর চামড়া খাতের রপ্তানি ছিল মাত্র $1.14 বিলিয়ন। এই অবস্থার কারণ কি? এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাকশন এখানে হবে, যদি সেটা হয় নাই, আমাদের কাছে কমপ্লায়েন্স কাস্টমার নাই, যার কারণে আমাদের কাছে কাস্টমারগুলির লেভেলটা হইল ওয়ার্ল্ডের 3rd ক্যাটাগরি 4th ক্যাটাগরি কাস্টমারগুলি আসে। তো ওই ক্যাটাগরি কাস্টমারগুলি আসে, সেটা হইলো আমাদের প্রাইসটা হইলো 60 থেকে 70% প্রাইস কমে যেতেছে। চামড়া শিল্পের মান সনদ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ LWG থেকে স্বীকৃতি পাচ্ছে না সাভারের ট্যানারিগুলো। ফলে দেশের চামড়া ইউরোপের বদলে চীনের বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে। আমার তরল বর্জ্য ব্যবস্থাপনা, কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা এবং আমার ট্যানারি অভ্যন্তরে যে কমপ্লায়েন্স, সেখানে আপনার কিন্তু একটা বিনিয়োগের ব্যাপার আছে। বাংলাদেশের মাত্র 6টি ট্যানারির আন্তর্জাতিক মানদণ্ডের সনদ রয়েছে। ভারতে এ সংখ্যা 139, চীনে 103 আর ইটালিতে 68। তৈরি পোশাক খাতের পরে চামড়া শিল্পের ব্যাপক সম্ভাবনার কথা জানাচ্ছেন শিল্প মালিকরা। বিশেষ করে শতভাগ দেশীয় উন্নত মানের চামড়া, বিশাল বৈশ্বিক বাজার, ক্রমাগত রপ্তানি বৃদ্ধি আর দেশের সস্তা শ্রমবাজার, সব মিলিয়ে চামড়া ও চামড়াজাতের পণ্য রপ্তানি শিগগিরই $5 বিলিয়ন উন্নীত করা কঠিন হবে না বলে মত খাত সংশ্লিষ্টদের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশ ভারত মহারণ। সেমিফাইনাল নিশ্চিত করা 2 দলের সামনেই এখন লক্ষ্য গ্রুপ সেরা হওয়ার। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু ফর্তুদা স্টেডিয়ামে খেলা শুরু হবে ঢাকার সময় রাত 8টায়। ডন বস্কো অনুশীলন মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে কোচ পিটার বাটলার হয়তো সেরা একাদশ নিয়ে পরিকল্পনা করছেন তিনি। অপর প্রান্তে নিজেদের তৈরিতে ব্যস্ত ঋতুপর্ণা আনিকারা। নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয়ের পর এবার ভারতের বিপক্ষে গ্রুপ সেরা হওয়ার লড়াই। এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ যেহেতু আমাদের ইচ্ছা আছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে একটু ইজি খেলা,
প্রফেশনাল ফুটবলারদের সব ম্যাচই ইম্পর্টেন্ট। কোনো ম্যাচ এটা ইজি ওটা কঠিন এরকম আসলে মানে প্লেয়ার অন্তত ভাবে না। কে খেলছে সেটা ম্যাটার করছে না। আমার মনে হয় যে মানে টিম গেম প্ল্যান অনুযায়ী যাদের খেললে উত্তম মানে ভালো হবে সেটাই উত্তম হবে আমাদের জন্য। মালদ্বীপ ম্যাচের একাদশ থেকে হবে বেশ কিছু পরিবর্তন। সেক্ষেত্রে দলে দেখা যেতে পারে মনিকা চাকমা, শিউলিদের, যদিও তা চূড়ান্ত হবে রোববার সকালে। Very young players coming through, but I think more importantly মনিকা চাকমা দলে ফিরছে। এছাড়াও আরও কিছু পরিবর্তন আসতে পারে মূল একাদশে। এ বিষয় নিয়ে ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব। আমরা ফাইনাল খেলতে চাই, কোনো ম্যাচই আলাদা না, সবগুলোই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। perspective on the game. ফিফা র্যাঙ্কিং কিংবা মাঠের লড়াই সবটাতে এগিয়ে ভারত। তবে প্রতিপক্ষ যখন বাংলাদেশ, তখন ফুটবলের সবুজ গালিচার লড়াইটাই আসল হয়ে দাঁড়ায়। নারী সাফের গত আসরে তারা হেরেছিল আফ্রিদাদের কাছে। এবার ঘরের মাঠে সে শোধ নেবার অপেক্ষায় তারা। কে চাপে থাকবে তা এখন চিন্তার বিষয় না। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলবো। জয়ের জন্য যেটা করা প্রয়োজন সেটাই করবে মেয়েরা। সাফের আসরে 9 বারের দেখায় 6টিতে জয় ভারতের। বিপরীতে বাংলাদেশ জিতেছে 2 বার, ড্র হয়েছে অন্যটি। এবার যে এইসব পরিসংখ্যান কোনো কাজে লাগবে না তা দু দলের কথাতেই টের পাওয়া যাচ্ছে। চ্যাম্পিয়নদের শুরুটা হয়েছে জয় দিয়ে। এবার নিজেদের আরও একবার পরখ করে নেওয়ার সুযোগ। বাংলাদেশে ভারত সাউথ এশিয়ান ক্লাসিকোটা তাই টুর্নামেন্টের অন্য যে কোনো ম্যাচের চেয়ে একেবারেই ভিন্ন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতের গোয়ায় আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, যুক্ত হচ্ছেন তিনি। হাসিব, হাই ভোল্টেজ ম্যাচ আজ, বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস কেমন দেখছেন? সুমনা, আত্মবিশ্বাসের কথা যদি বলেন তাহলে নিঃসন্দেহে তারা আসলে সাফের যে হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতে গোয়াতে এসেছে, সেটা আসলে শুরু থেকে তারা সেই মনোবলের কথাই বলে যাচ্ছেন। এবং আমরা গতকালকে অনুশীলন কভার করেছি দু দলেরই, বাংলাদেশের সকালে এবং ভারতের বিকেলে। তাতে যেটা দেখলাম এবং বুঝলাম যে দুদলই আসলে সমানভাবে মনোবল রাখে যে সাফের শিরোপা নেওয়ার জন্য। কারণ যে 6টি দেশ অংশ নিচ্ছে, সেই 6টি দেশের মধ্যে ভারত, বাংলাদেশ এবং নেপাল, তারাই মূলত হচ্ছে এই ট্রফির দাবিদার। এর মধ্যে বাংলাদেশের জন্য টানা তৃতীয়বার, ভারতের পুনরুদ্ধারের একটি সুযোগ। আর নেপালের তো আসলে গত 2 বারে তারা রানার্স আপ হয়েছে, বাংলাদেশের কাছে হেরে। তো স্বপ্ন তারাও চায় হচ্ছে শিরোপা জিতে। এই সবকিছু মিলে আসলে বাংলাদেশের পরিস্থিতি যদি বলি, যে তারা আসলে যেমনটা চাচ্ছে এবং কোচ কালকে যেমনটা বলেছেন যে শিউলি আজিম ব্যাক করছেন, মনিকা চাকমা ব্যাক করছেন, গোলরক্ষক মিলি রহমান পরিবর্তে অথবা রূপনা চাকমা খেলতে পারেন, সেই বিষয়ে এখন টিম মিটিং চলছে। তো এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত কাজ হচ্ছে। যেহেতু ম্যাচ আজকে সন্ধ্যা 7:30টায় ভারতের স্থানীয় সময়, বাংলাদেশ সময় রাত 8টায়। একেবারে শেষ পর্যন্ত তারা আসলে পরিকল্পনা করছে কারা খেলবে মূল একাদশে, কারা সাবস্টিটিউট থাকবে। তবে হ্যাঁ, ভারতের জন্য একটি বড় বিষয় হচ্ছে যে তারা সবশেষ মালদ্বীপের কাছে বড় ব্যবধানে জিতেছে, এশিয়ান কাপ খেলেছে। তাদের আসলে অনেক প্লেয়ার এখন খেলতে পারছে না এবং তারা তবে চিন্তা একটাই যে বাংলাদেশের মনিকা, ঋতুপর্ণা চাকমা এবং আনিকা রানী সিদ্দিকী, এই দুজনকে তারা আসলে মূল ফোকাস তাদের কাছে আর কি। তো সবকিছু মিলে হচ্ছে মেসেজে জমজমাট হবে, তেমনটা আসলে অনেক বড় একটি বিষয় হয়ে থাকবে এই সাফের এই গ্রুপ পর্বের এই ম্যাচটি। সুমনা। হাসিব, ধন্যবাদ আপনাকে। আজ থেকে প্রায় 5000 বছর আগে পেরুর রাজধানী লিমার আশেপাশে দ্বীপে উপত্যকায় গড়ে উঠেছিল আমেরিকার সবচেয়ে পুরনো ক্যারাল সভ্যতা। পরিকল্পিত নগর কেন্দ্র, স্থাপত্য শিল্প, বাণিজ্যিক বিনিময় এবং জ্যোতির্বিজ্ঞান ও প্রকৌশল সম্পর্কিত বিজ্ঞানে সমৃদ্ধ ছিল কেরল। এবার প্রত্নতাত্ত্বিকরা সেখানে খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞান মানমন্দির এবং চাঁদ ও সূর্য পর্যবেক্ষণ কেন্দ্র। পেরুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুপে নদীর মোহনায় অবস্থিত প্রাচীন কেরাল সভ্যতার অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক স্থাপনা আসপেরো। গবেষকরা এখানে আবিষ্কার করেছেন 2 আমেরিকা মহাদেশের সবচেয়ে প্রাচীন মহাকাশ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান। ডিম আকৃতির 2টি প্ল্যাটফর্মের ওপর এই পর্যবেক্ষণ প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে। এর মাঝখানে উপত্যকার উপরের অংশে রাখা হয়েছে সে সময়ের কোনো এক দেবতার মূর্তি। খ্রিস্টপূর্ব 3000 থেকে 1800 সালের মধ্যে যখন কেরাল সভ্যতা বিকাশ লাভ করে, তখন এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল। এটি গুরুত্বপূর্ণ কারণ এটি আন্দিজ সভ্যতায় জ্যোতির্বিজ্ঞান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা তুলে ধরে। মহাকাশের বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করতে এবং প্রাকৃতিক পরিবর্তন বোঝার জন্য এই কেন্দ্রটি ব্যবহার করা হতো। সে সময়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে মাছ ধরা এবং কৃষিকাজের জন্য সূর্য ও চাঁদের গতিবিধি নজরে রাখার প্রয়োজন পড়ত।
সে কারণেই এই পর্যবেক্ষণ কেন্দ্র পিরামিড আকৃতির ভবনগুলোর কাছাকাছি নির্মাণ করা হয় এবং সেখান থেকে সরাসরি সমুদ্র দেখা যেত। এতে কখন কোথায় থাকছে সূর্য, চাঁদ এবং নির্দিষ্ট নক্ষত্র তা সহজেই বুঝতে পারত মানুষ। এই আবিষ্কারটি প্রাসঙ্গিক, কারণ জেলেদের জন্য সূর্য ও চাঁদের চক্র সম্পর্কে জানা দরকার ছিল। বিভিন্ন কার্যকলাপের সাথে, বিশেষ করে মাছ ধরা, শামুক ঝিনুক সংগ্রহের সাথে চাঁদ সূর্যের অবস্থানের সম্পর্ক ছিল। পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে একটি সরু করিডোর, যেটি চাঁদের চক্রের সাথে নিখুঁতভাবে সাজানো। এর আগে শুধু সূর্য পর্যবেক্ষণের প্রমাণ পাওয়া গেলেও এই আবিষ্কারটি বলছে কতটা সমৃদ্ধ ছিল প্রাচীন আন্দিজ সভ্যতার জ্যোতির্বিজ্ঞানের ধারণা। এই প্রাচীন মানমন্দির প্রমাণ করে ইনকা সভ্যতারও কয়েক হাজার বছর আগে সূর্য ও চাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করে দিন, মাস এবং ঋতু পরিবর্তনের হিসাব রাখত ওই অঞ্চলের আদিবাসীরা। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।